তোমার ডাকে দেব সারা, তাই তো আমি জাগি মাগো, জানো তুমি তন্দ্রাহারা যাব আমার লাগি মাগো, তাই তো আমি চেতনা ঝিয়ে আসে ভয় দেবে এসে নয়ন চুমে চেতনা ঝিমিয়ে আসে ভয় এসে নয়ন চুমে মাগো, ক্লান্ত আমি তোমার কোলে, ক্লান্ত আমি তোমার কোলে, শান্ত অয়ন দেব সারা, তোর এই গানটাই মনে হলো কেন? এই গানটার সাথে আমার অনেক রকমের স্মৃতি জড়িয়ে আছে। তো জেঠিমা যখন বললো মাতৃসঙ্গীত, আমি ছোটবেলা থেকে যখন এই গানটা যখন প্রথম শুনেছিলাম, যেহেতু আমার দাদা পণ্ডিত অজয় চক্রবর্তীর ছাত্র, দাদা গাইতো এই গান। এটা গাইতে গাইতে মানে ও যখন গাইতো আমার তখন অনেক অল্প বয়স, অনেকই 3-4 বছর বয়সে আমি গানটা শুনে খালি কাঁদতাম। আমার এখনো মনে আছে যে আমি আমার মা ছাড়াও আমি একটা অদ্ভুত ভাবে আরো একটা কিছু ফিল করতাম, যেটা অনেক আরো বড়। সেটা ফিজিক্যালি তার কেমন রূপ চেহারা আমি জানি না, কিন্তু মা মানে যে শুধু আমার মা যাকে আমি শরীরে দেখছি সে নয়, তার বাইরেও আরো কিছু আছে, সেইরকম কিছু একটা বোধহয় ফিল করতাম তখন। তো মায়ের জন্য কোনো গান বলতে আমার এইটাই কেন জানি। বেশ, আমাদের কৃপাধারার বন্ধুদের সবাইকে স্বাগত। আজকে আমাদের আজকের গল্প, আজকের এপিসোড আমার মা। তো
ওই যেরকম বলে যে মদ্গুরু শ্রী জগৎগুরু, সেরকম মদ জননী শ্রী জগৎ জননী। তো জগৎ জননীকে দেখার আমার যে পার্সপেক্টিভ, এবং মা কিভাবে মায়ের পার্সপেক্টিভটা দিয়ে জগৎ জননীকে দেখে, সেটা আমার কখনো জানা হয়নি। তো আজকে মনে হয়েছিল যে এই অচলায় এমন কিছু কথা যদি আসে, বা এমন যদি কিছু কথা হয় যেখান থেকে যে মাকে আমিও চিনি, সেটা যদি একটু একটু ডিসকভার করা যায়। তো সেখান থেকে ও শুরুটা করেছে, আমার খুব ভাল লাগলো যে এই গানটা যদি তুই চুজ করবি, ওইখান থেকে কোথাও একটা কিছু সেট করা হলো, ওই যে বড় একটা কিছু তো যেখানে এসে খুব একটা শান্তির জায়গা ওরকম। তো মা বলতে আমি আবার যেটা মাকে দেখেছি ছোটবেলা থেকে, যে মা বলতে ইউজুয়ালি যেটা হয় যে মা এমন একটা জায়গায় যেখানে এসে খুব আর কি, মানে আমি আমার বন্ধুদেরকে যেটা দেখি, বন্ধু বান্ধবীদেরকে, যে সবাই এসে মায়ের কাছে, মা খুব বন্ধু, মা খুব প্যালি, মার কাছে গিয়ে খুব জড়িয়ে ধরলাম, চারটে কথা হলাম। আমার পুরো উল্টো এক্সপিরিয়েন্স। মা মানে হচ্ছে একদম মানে খড়গধারিণী, সারাক্ষণ মানে কোথাও যদি পালাতে হয় বাবার কাছে পালাতে পারি, মায়ের কাছে পালানো যাবে না। কিন্তু কোথাও আরো পরে মানে আস্তে আস্তে জার্নিটা তো আমাদেরও দেখা, পার্সপেক্টিভ সবই তো পাল্টা। তো সেইখানে আমি একভাবে মাকে ডিসকভার করতে 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 গেছি। সেটা আমি যেতে যেতে আরো বলে যাবে। কিন্তু এই মুহূর্তে এখন মাকে যারা জানে তারা জানে, আমার মায়ের নাম ভদ্রা বসু। থিয়েটারে, ছবিতে, ফিল্মে, নানা রকম সিরিজে অনেকেই দেখে থাকবে। আর মাকে এখন যেভাবে দেখা যায়, মায়ের পথ চলাটা, এই রাস্তাটা, এই জার্নিটা একটু পরে শুরু হয়েছে, মানে এতটা পাবলিক ফিগার পরে শুরু হয়েছে। কিন্তু কাজ কিন্তু মা অনেক আগে থেকে করে যাচ্ছে, অনেক ছোটবেলা থেকে করে যাচ্ছে। থিয়েটারের আঙিনায় বিশেষ করে অ্যাজ আ উমেন ডিরেক্টর, মেয়েরা তখন বেশি ডিরেক্ট করতো না, সেই সময় থেকে মা বাচ্চাদেরকে নিয়ে প্রচুর কাজ করেছে, যে কারণে আমরা অভিনয় করতে পেরেছি, থিয়েটার করতে পেরেছি, বা আমরা যা হয়েওছি আর কি। সেই সমস্ত কিছুর কৃতিত্বটা একটা মায়ের। তো আমি তোমাকে একটা মানে আমার খুব ইচ্ছে আছে সেটা জিজ্ঞেস করো, ওরকম ভাবে তোমাদের ওখানে আমি জিজ্ঞেস করিনি। আমি জানি যে ছোটবেলায়, তোমার ছোটবেলাটা, মক্কাকে আমরা দেখি, মক্কা হচ্ছে আমার দিদাকে আমরা মক্কা বলি। তো মক্কাকে আমি দেখেছি যে তোমাকে খুব আদরে মানুষ করেছে, মানে ভীষণ তুমি আলাদা মানুষ হয়েছো, নানা রকম একটা সার্টেন ডিসিপ্লিন ছিল। কিন্তু তোমার কাছে আমি শুনেছি যে বিয়ের পরে তুমি এসে রান্না বান্না করতে বা সেই সমস্ত জিনিস করতে পরে করেছো। কিন্তু আমার ক্ষেত্রে আমি দেখেছি খুব ছোট্টবেলা থেকে তুমি আমাকে রান্না করা, বাড়ির কাজ করা, এই সমস্ত করা, এইগুলো তুমি আমাকে ছোটবেলা থেকে এইগুলো করিয়েছিলে। তাতে আমার তো প্রচুর সুবিধা হয়েছে পরে, কিন্তু সেই মুহূর্তে ছোটবেলা আমার খুব অদ্ভুত লাগতো। কেননা আমি যখন স্কুলে গিয়ে এগুলো গল্প করতাম, মেয়েরা প্রথম ভাবতো যে আমি মশকরা করছি বা মজা করছি, পরে তারা এসে যখন দেখতো হ্যাঁ সত্যি এটা আমি করি বা করতে পারি। কিন্তু আমার তখন মনে হতো আমার মা আর অন্যদের মায়েদের মতন নয়, এটা আমি দেখতে পাচ্ছি। কোথাও ওটা নিয়ে আমার মনের মধ্যে একটা সবসময় খিচখিচায় থাকতো যে আমার মা কি ওইরকম, মানে মার কাছে গেলে বলবে হয় হারমোনিয়াম নিয়ে গান গাও, নয় তুমি রান্না করো, না একটা নতুন কিছু শেখাচ্ছি। তোমার তোমার জায়গা থেকে যে যেরকম তুমি কিরকম, মানে তুমি যেভাবে আমাদের বড় করেছো বা আমাকে যেভাবে বিশেষ করে বড় করতে হয়েছে, মানে তোমার কেন মনে হয়েছিল যে ছোট্টবেলা থেকে এইগুলো আমি ওকে করাবো, মানে তুমি কিছু ভেবে করেছিলে নাকি এমনি? ভেবে তো নিশ্চয়ই, না ভেবে কি আর মায়েরা কোনো কাজ করে? একটা হচ্ছে যে আমরা যখন বড় হয়ে উঠি, মানে চেহারায় বা বয়সে না, সব দিক থেকেই একটা ডেভেলপমেন্ট আমাদের হয়, মানসিক, শারীরিক। এটা একদিনে হয় না, একটু একটু করে দিন, সপ্তাহ, মাস, বছর এভাবে গড়ায়। আমরা কিন্তু শুধুই আমাদের বাবা মার কাছে বড় হই না, বড় হই স্কুলের মাস্টারমশাইদের কাছে, বড় হই পাড়ার চারটে বন্ধুর সঙ্গে মিশে তাদের বাড়িতে গিয়ে তাদের বাবা মার সঙ্গে কথাবার্তা হলো। আর ছোটবেলায় আমাদের সকলেরই কিন্তু শুধু পিতৃকুল না, একটা মাতৃকুল। মামার বাড়িতেও আমরা ভীষণভাবে যাই,
বিশেষ করে আমি একটা কোনো ছুটি পড়লে আমার দাদু এসে আমাকে নিয়ে চলে যেতেন বেলুড়ে, আমার মামার বাড়ি। আমার মামারা হচ্ছে বেলুড়ের বিখ্যাত যারা সুর, সেই সুরেদের পরিবার। মানে সুর ফিট, সুর ডায়েরি, হ্যাঁ, সুর এনামেল, সুনিয়োগী কুমার, এদেরই মধ্যে একজন হচ্ছে আমার দাদু। তার আলাদা করে কোনো ব্যবসা ছিল না, তিনি ওদের জিনিসটাই ফ্র্যাঞ্চাইজি করেছেন বা অফিস স্টেশনারি একটা দোকান ছিল তার চিনিবাজারে, সেখানে সমস্ত অফিস স্টেশনারি পাওয়া যেত, মানে কাগজ, কলম, পেন হোল্ডার, স্টেপলার, ফাইল, নানা রকম যা অফিসে লাগে সেই সব। তাছাড়া তার একটা প্রেসও ছিল, সেখানে কাটিং মেশিন এসব, মানে কাগজ টাগজ কাটা, দপ্তরি খানা প্রায়, সেটাও একটা কথা। তো এইবার গেল দাদু আমাকে যখন নিয়ে যেতেন, প্রথমে আমি চিনেবাজারে গাড়ি পাঠিয়ে দিতেন, চিনেবাজারের দোকানে খানিক্ষণ বসতাম, ঘুরে ঘুরে আমাদের সুরেদের আরো অনেক দোকান ছিল মামাদের, সেই সব দোকানগুলোতে যেতাম। কেউ দরবেশ খাওয়াতো, কেউ পান্তুয়া খাওয়াতো, কেউ ভিমটো খাওয়াতো। তখনকার দিনে ভিমটো বলে একটা জিনিস পাওয়া যেত, কোকা কোলা। তা এইগুলো তারা তো শুধু খাওয়াতো না, গল্পও করতো, কে রাত্রি পরদিন এবার মামার বাড়ি পয়সা। এবার সন্ধ্যেবেলা আবার গাড়ি করে চলে যেতাম বেলপুর। এই যে চিনেবাজারে ফলপট্টিতে ফলদের থেকে আমার বড় মামা ফল কিনতে যেতাম রোজকার বা সপ্তাহে, আমিও যেতাম। তারা একটা বাড়তি ফল আমার হাতে দিত, আমি সেটা না ধুয়ে খেতে শুরু করে দিতাম। সে আপেল হতে পারে, কমলালি হতে পারে, যা হোক। আবার অনেক সময় তারা কেটেও দিত, সেটাও খেতাম। তারা কেউ ওই মজিদ ভাই, কেউ আসলাম, এরকম। এবং তারা আবার পরের দিন বলতো একটু কি এদিকে এসো, কি খাবে, লিচু খাবে, লিচু উঠেছে। দামদার না, দাঁড়ো, দাদুর থেকে পয়সা নেই বলে, আরে পয়সা লাগবে, অমনি তোমাকে দেবো। আমি গিয়ে তাদের থেকে লিচু নিয়ে ছাড়িয়ে খেতে খেতে আবার দোকানে চলে আসতাম। এই যে লোকগুলো, এরা আমার কেউ নয়, আমার কেউ। এবার মামার বাড়িতে গেলাম, মামার বাড়িতে প্রচুর ছেলে মেয়ে, মামাতো ভাই বোনেরা, আমার চেয়ে একটু বড়, প্রায় সমবয়সী দুজন মাসি, মামারা, মামিরা, দাদু দিদা তো আছেই, প্লাস আমার জাগ্রত দাদু, দাদুর যে বড় ভাই, তারা। আমি কখনো এই বাড়িতে খেতাম, কখনো অন্য বাড়িতে খেতাম, কোনো ঠিক নেই কার বাড়িতে। এবার আমার দাদু একটা অদ্ভুত, কি বলবো, শিবানন্দ মহারাজের শিষ্য, স্বামী শিবানন্দ। এবং রামকৃষ্ণ মিশন যখন ভালো করে গড়ে ওঠেনি, সেই ছোটবেলায় আমার দাদু কিন্তু ওই মেম সাহেবদের গঙ্গার উপর ইট দিয়ে, মেম সাহেবের নৌকা থেকে নেমে ইটের উপর পা দিয়ে দিয়ে আসতেন। এবং আমার দাদু তখন স্কাউটে বাচ্চা ছেলে, ওদের হাত ধরে ধরে নিয়ে আসতেন মঠে। তখন মঠ আজকের মঠ, তখন মঠ তৈরি হচ্ছে। তা দাদু সেই ছোটবেলাকার গল্প আমাদের বলতেন। আর দাদুর একটা অদ্ভুত ডিসিপ্লিন ছিল, যেটা মামার বাড়িতে সন্ধেবেলায় দাদু দোকান থেকে যদি বেশি রাত হয়ে যেত সেদিন আর হতো না, কিন্তু শনিবার খুব সকাল সকাল আসতেন। ওই ব্রাহ্মণ রোডে সার দিয়ে, এখনো নিশ্চয়ই আছে গঙ্গার ধারে, শনি ঠাকুরের সব মন্দির ছিল, শনি, শেতলা, ছোট 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 সার দিয়ে ঠাকুর। দাদু তাদের কাছে পয়সা দিতে দিতে আসতো। এবং তারপরে ভীমনাগে গাড়ি দাঁড়াতো, ভীমনাগের সন্দেশ কেনা হতো, কিনে এবার গাড়ি যেত বেলুড়ের দিকে। বাড়িতে একটা খুব বড় এক্সেশন ছিল, যেমন শেখর বলা হয়, সে দাঁড়িয়ে থাকতো ল্যাজ মারতো, সে আমার খুব প্রিয়। এবার শনিবার সন্ধ্যেবেলায় দাদু এসেই তাড়াতাড়ি, দাদুর একটা গঙ্গা নাইবার ধুতি ছিল, গঙ্গা নেওয়ার ব্যাপারটা মানে চান করাটা বলতো না, গঙ্গা নিয়ে আসি বলতো। সেটা সাদা ধুতিটা গঙ্গা জল রঙেরই বেরিয়েছিল।
এখানে দাদু সকালবেলায় মাঝে মাঝে আমাকে ওই সাইকেলের হ্যান্ডেলে বসিয়ে গঙ্গার চান করত। গঙ্গা চানে যেতে যেতে দাদুর কাজ ছিল, রাম রাম হরিহরন, নমস্কার চ্যাটার্জিদা ভালো আছেন তো, এ বলতে বলতে যেত দুপাশে। মানে আমার একটু ভয় লাগতো, কিন্তু দাদু কি সুন্দর কাটিয়ে কাটিয়ে গিয়ে আমাকে বলতো তুই এটা ধর, গামছা তারপরে ঘটি কি কি সব ধরে আমি গঙ্গার পাড়ে বসে থাকতাম। দাদু চান টান করে আবার ওগুলো নিত, আবার নিয়ে কিছু টুকটাক বাজার টাজার থাকলে বাজার করে আসতো। এবার শনিবার দাদু আসতেন দোকান থেকে, ফিরেই প্রথম কাজ হতো সেই গঙ্গা নাইবার ধুতিটা পরে ফেলতেন, গায়ে একটা উড়ুনি দিয়ে একটা ঠাকুরের আসন ছিল বড়, তাতে নানা ধরনের ঠাকুর, দাদুখানে বসে যেতেন। বসে গিয়ে আমাদের সঙ্গে নিতেন নাতি নাতনি মেয়ে, আর খুব মজা হতো। সরু লম্বা করে আমরা 3-4 জন এরকম লাইন লাইন করে বসতাম, 3টে লাইন তো হবেই, 12-14 জন হবেই। এবার দাদু এই গানগুলো গাইতেন যেগুলো রামকৃষ্ণের গান আর কি, ভবসাগর তারণ কারণ হে রবিনন্দন বন্ধন খন্দন হে। এবং আমরা খুব গাইছি, গাইতে গাইতে হয়তো পাশ দিয়ে আমার মা একটু দেখে, কারণ মা তো বোনেদের সাথে গল্প করায় ব্যস্ত, মা পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, আমার দাদু মানে তাড়াতাড়ি এখান থেকে বিদায় হয়, মানে এখান থেকে হাঁটছো কেন তুমি, ওই যে হেঁটে গেল, আমরা সব গাইতে গাইতে তাকালাম। এই যে আমাদের ডাইভার্সনটা, এটা ভীষণ অপছন্দ করতে পারি। তো এটা আমার খুব মনে আছে। এবং খুব স্বাভাবিক ভাবে ওখান দিয়ে হয়তো বড় মা হেঁটে আসছেন, মুখটা চোখ, আমরা গাইছি দাদুও গাইছেন, তার মাঝখানে কিন্তু এই ঘটনাগুলো ঘটে যেত। এখন ওগুলো ভীষণ মনে পড়ে। আর দাদু যখন কোনো দিন হাতে সময় থাকতো, ধরা যাক রবিবার সবসময় যে বেলুর মঠের ঘাটেই যেতেন তা না, অন্যান্য ঘাটগুলোতেও যেতেন, আশেপাশে যেগুলো আছে। ওইখানে যেতে যেতে দুপাশে সার দিয়ে সব মানুষরা বসে থাকতো বাটি নিয়ে। তা দাদুর কাজ ছিল তাদের ওই 1 নয়া 2 নয়া তখনকার দিনে যেরকম পাওয়া যেত, পয়সা 1 আনি 2 আনি ওই রকম আর কি। এবার আমি যেদিন যেতাম, দাদু আমার হাতে ওই পুঁটলিটা দিয়ে দিত, দিয়ে বলতে যাও দিদি আজকের পুণ্যিটা তুমি নাও। মানে আমাকে ওটা দাদু ট্রান্সফার করে দিত, যে রোজকার পুণ্যটা তো আমি পাই, আজকের পুণ্যিটা তুমি নাও। তাই এইগুলো আমার খুব, মানে এখন এই অর্থগুলো বুঝতে পারি। তো আমি যে একটা কিছু হয়ে পড়লাম তা তো না, এই মানুষগুলোর কোথাও 1 ফোঁটা 2 ফোঁটা করে মানে ধীরে ধীরে ওই মানে কি বলবো গড়ে তোলার ক্ষেত্রে, একটা মানুষকে গড়ে তোলার ক্ষেত্রে যে বলে না দাদু দিদিমার একটা কোয়ালিটি টাইম দেন। এবার এটা তো দাদুর ব্যাপার, এবং দাদুর আবার কাজ ছিল আমাকে যথাসময়ে শুরু হলে গাড়িতে পৌঁছে দেওয়া, ওই গাড়ি করেই যেতাম। দাদুর একটা ছোট্ট হিলম্যান গাড়ি ছিল, সেটা আগে দাদু নেমে চাবি খুলতেন দোকানে, আর মামাকে বলতেন তুই একটু পৌঁছে দিয়ে আয়, মামাই গাড়িটা ড্রাইভ করতেন। এবং আমার সঙ্গে অনেক জিনিস যেত মামার বাড়ির থেকে, মোচকা তার দিদিমা দেওয়া। সবচেয়ে যেটা মহার্ঘ বলে আমার মনে হয়, এখনকার দিনে কোনো মামা এটা করবে কিনা আমি জানি না, বেলুড় থেকে তালতলা ইউনিটারি মার্কেট আমার বাড়ি, আমি যখন যেতাম 2টো শিশি বলো হরলিক্সের শিশি, বাড়ির গরুর দোয়া দুধ ওটাতে করে যেত। এবং একদিন অন্তর একদিন আমার মামা কিন্তু ওই দুধটা গাড়ি করে নিয়ে গিয়ে পৌঁছে দিতেন আমি খাবো বলে। এটা মানে একটা অবিশ্বাস্য, একটা কঠিন ব্যাপার আমার মনে হয়। মানে আমাকে কেউ বললে আজকে আমি পারবো কি জানি। তো এটার অদ্ভুত মায়া, মমতা, দায়িত্ব, যে আমাদের বাড়িতে যখন এতগুলো গরু রয়েছে, তখন আমার ভাগ্নি কেন কেনা জিনিসটা খাবে, তার জন্য বেলুড় থেকে পরিশ্রম করে সকালবেলায় গাই দুইয়ে ওইটা নিয়ে গিয়ে তালতলাতে পৌঁছে দেওয়া, এটা ভাবাও যায় আজকের দিনে। কিন্তু এইগুলো, এই কর্তব্যবোধ, ভালোবাসা, এগুলো কিন্তু আমি ওদের থেকেই পেয়েছি।
আমার একটু কষ্ট হয় না যখন আমি দেখি যে আমার কোনো আত্মীয় স্বজন বা আমার নাতি নাতনি বা আমার দলের কোনো ছেলে মেয়ে যদি অসুস্থ হয়, তখন আমার দিক থেকে যতটা করা সম্ভব আমার মনে হয় তার চেয়ে বেশি করতে পারলে আমি আরো খুশি। এগুলো একটা মানুষকে না একটু গড়ে তুলি। ভুঁইপুরে একটা থিয়েটারের কর্মী হয় না, ভুঁইপুরে একটা ভালো সমাজ সেবক নাকি বলে, এগুলো তৈরি। তোমার মধ্যে যে গুণাবলীগুলো রয়েছে সেগুলো কেউ যদি তখন এই দেশে মিশিস না, এই ওখানে যাস না, তাহলে তো তোমাকে ছোট করে দেওয়া হচ্ছে, ক্রিপল করে দেওয়া হচ্ছে। কিন্তু যদি বলা হয় না, ও অন্যায় করেছে, তোমাকে বাজে কথা বলেছে, যাও তুমি ওকে ওর সঙ্গে আবার গিয়ে বন্ধুত্ব করো, ওকে বুঝিয়ে দাও যেটা কিছু না, এটা একটা ভুল। হ্যাঁ, আমি যদি অভিমান হয়ে একেবারে গুমোজ হয়ে বসে থাকি, কি করছি? আমার মামারা কারণে অকারণে আমার কানগুলাও দিত, সেটা কিন্তু আমি সহ্য করতে হতো। তার কারণ আমার বাবা মা কখনোই মনে করতেন না যে তারা ছাড়া আর কেউ আমার শাসন করবে না, সবাই তার অধিকার আছে শাসন। যার জন্য আমাকে কেউ পরবর্তীকালে কোনো কারণে দুঃখ দিলে আমার মধ্যে ও ভুল করেছে, তারপরে অধম হইলেও আমি উত্তম হইল ছেড়ে দাও বলে আমি ওটা ইগনোর করতে শিখেছি। আর এই মামা বা দাদুর কথা বাদ দিলে আরেকটা জিনিস মানে এই যে বলছিল ছোটবেলায় কেন রান্না শিখেছো, আমার দিদিমা যখন মোচা করতে বসতেন, আমার আর আমার মামা তো বোন রীতা, যে আমার খুব প্রাণের বন্ধু ছিল, মানে পটলা আর কি নাম ছিল, তা আমাদের ডাকতেন আমার দিদিমা, এদিকে আয়, খুব ছোট কিন্তু তখন আমাদের বলতে মোচার মধ্যে যে গাঁটি আর সামনের যে একটা হালকা ফিনফিনে পালক মতো ওটা খুলে ফেলে, তা আমাদের ছোট ছোট হাত সুবিধা হতো করে খুলে ফেলো, দিদার হাতে গোছাটা ধরিয়ে দেওয়া, এবার দিদা চটপট কুটে ওটাকে হলুদ জলে ভেজাতেন। এইগুলো কিন্তু কেউ আমায় কখনো শেখায়নি, আমি শুধু দেখেছি এবং তখন না খেলার মতো করে শিখে গেছি। যার জন্য যখন শ্বশুর বাড়িতে এলাম আমি হয়তো কাঁচকলাটা কাটতে পারতাম না, কিন্তু মোচাটা কাটতে পারতাম, কারণ আমি দিদার থেকে মোচা কাটাটা দেখেছি। এবং ওটা যে খুব টায়ারিং বা অনেকটা টাইম কনজিউমিং এটা আমার কখনোই মনে হয়, আমার মনে হচ্ছে না এটা করতে পারলে খেতে খুব। এবং একই সঙ্গে দিদা উঠে গিয়ে দাঁড়া ছোলাটা ভিজিয়ে আসে বলে ভেজালো, আমি মোচা যেদিন করবো বলে ভাবি সেদিন কিন্তু আগের রাত্রে ছোলাটা ভিজিয়ে রাখি, এটা আমাকে আমার মা শেখায়নি, আমার দিদিমা শিখিয়ে। তো কেউ যখন এসে হয়তো আমার কোনো অভিনয় প্রশংসা করে সেটা একরকম লাগে, আবার আমি আমার দলের কোনো ছেলেরা বা কেউ যদি আমার বাড়িতে নিমন্ত্রিত আসে সে যখন আমার রান্নার প্রশংসা করে, এটা কিন্তু আমার না, আমার দিদার প্রাপ্য আসবে। কারণ ওই যে ধৈর্য ধরে বসে বসে প্রায় 15-20 জনের রান্নাটা বসেলে টানা 3টে উনুন, মাটির উনুন, একটা বড় একটা মেজো একটা ছোট্ট, এই জ্বলছে থেকে থেকেই ওই আমার দিদিমা উঠে গিয়ে গুঁড়ি কয়লা তাতে দিয়ে দিতেন। আবার কখনো কখনো আমাদের বলতেন যা তো কয়লা বাটিটা নিয়ে আসতো, আমি বলতাম আমি দেবো, বলতো না তুই হাত পাবি। সত্যি তো আমি এতটা ছোট, আমি হাত পাবো না, কিন্তু ওটা তো আমার কাছে খেলা, আর ছুঁড়ে ছুঁড়ে দিলে ফুলকি গুলো উঠতো, এটা আমার এখনো মনে আছে। আবার মাঝে মাঝে দিদার থেকে শীতটা নিয়ে আমি এরকম এরকম করে কুচিয়ে দিতাম। আমরা তো সারা জীবন গ্যাসেই রান্না করেছি, কিন্তু ওগুলো কোথাও একটা ট্রেনিং, এই ছোট 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 জিনিসগুলো প্রত্যেকদিন করেই যে 20টা লোকের পাত করছে, ওটা ওনার দায়িত্ব। আমার থিয়েটারের কাজ কিছুই কঠিন মনে হয় না, খুব পরিশ্রম সাপেক্ষ মনে হয় না, মনে হয় ওটা অনেক পরিশ্রমের ছিল। এখন কত সুবিধা, একটা ছেলেকে আমাকে ডাকতে হলে একটা ফোন, বোতাম টেপার অপেক্ষা তার কাছে খবরটা পৌঁছে যাচ্ছে। আমরা পরে ফোনও পেয়েছি, যেগুলো বাড়িতে ল্যান্ড ফোন ছিল, কিন্তু এখন ভাবি যে ওই বেলুর থেকে কলকাতাতে এসে কোনো কিছু শেখা, আমার মা বাবু শিখতেন বেহালা, আমার বড় মামা শরৎ শিখতেন, বাঁশি বাজাতেন, সেতার বাজাতে পারতেন, এই সব শিক্ষায় কিন্তু তাদের বেলুর থেকে বেরিয়ে এসে করতে হয়েছে। তারপর সুরেদের দোকান সেটা সামলাতে হয়েছে, তারপর তো সংসার। তো তাহলে ওরা এই যে নিজেদের
জীবনে এই যে টাইম ম্যানেজমেন্ট পুরো করে নিতেন, এরা তো সব বাইরে যে নিজেদের খুব একটা প্রচার করেছে গান বাজনা জানি বলে, বা খুব একটা অনুষ্ঠানে গিয়েছে বা বাজিয়েছে বলে আমি জানি না, কিন্তু এইটা করে তার খুব আনন্দ পেয়েছে। আমি যখন দেখছি যে আমার দিদা ভাত বাড়ছে, ভাত বাড়তে বাড়তে বললো, এই তুই একে ডেকে দে তো, বড় মামা। তো বড় মামা তখন সবে বাঁশির তাড়াটা খুলেছে। আমি বললাম, মামা তোমাকে নিচে খেতে ডাকছে। বললো, না না, আমি বললো ওকে একে বল, নদে মানে আমার বড় মামা, ওকে বল আমি ভাত বেড়েছি, ভাত খেয়ে আমার ভাত করবে, তারপরে বাঁশির তাড়া খুলবে। কিন্তু আমার মামা না বলতে পারতেন না, নিচে এলেন, গোজ করতে করতে ভাত খেলেন, খেয়ে আবার উঠে গেলেন, একটু বোধহয় বিশ্রাম নিয়ে তারপর বাঁশি নিয়ে বসলেন। বিকেল 3টে, ওরাও শুনেছে, বিকেল 3টের সময় বসলেন, রাত্রি 9টায়। আমরা খুব মানে এই দিক থেকে এইটাও আমাদের একটা খুব গুড লাগ যে আমরা কিন্তু মায়ের যে দিদিমার কথা বলছে, আমি মায়ের দিদিমাকেও দেখেছি, তার মানে না, আমি আমার দিদিমার কথা জানতে পারছি, মানে এই এতগুলো জেনারেশন। আর এটা খুব একটা ইন্টারেস্টিং ইনফরমেশন বা একটা জিনিসও বটে যে আমাদের ভেতরে যে জেনেটিক্সটা, আমাদের যে জিনটা, তার জিনের যে চেহারাটা হয়, সেটা কিন্তু আমরা বাবার দিক থেকে পাই না, সেটা মায়ের দিক থেকে পাই। তো আমার যে জেনেটিক্সের যে স্ট্রেংথটা, সেটা কিন্তু এই লাইনটা ধরে, তো মাতৃকুল ধরে। তো আমি কিন্তু সেটা পুরোটা পেয়েছি শুধু নয়, সেটা দেখেছি, সেটার ডিরেক্ট ইনহেরিটেন্স আছে আমার। এবং যখন তুমি বলছিলে তুমি ছোট, তখন দিদা যখন রুটি বেরোতো, আমরাও দেখেছি যে আমরা ঝিমা বলতাম, ঝিমা মানে দিদার মা তাকে ঝিমা বলতো, এবং সেটা উনি শিখিয়েছিলেন, ভাই তোরা আমায় ঝিমা বলবি। এবং উনি মানে ওটা সম্বোধন আর কি, অনেক রকমের এরকম সম্বোধন ছিল যেগুলো আমরা ভুলে গেছি, হয়তো এরকম ভাবে সম্বোধন করা হতো। তো উনি সোজা হয়ে দাঁড়াতেও পারতেন না, কোমরটা পুরো এরকম দেখা, কিন্তু ওনার প্রেজেন্সটা এমন সাংঘাতিক ছিল বাড়িতে। ওই যে বলছিল যে মানে মামা দাদু ছিল, 2 মামা দাদু, বড় মামার কথা বলছে, মানে নদে আর বোদে, মানে বৈদ্যনাথ। তো আমরাই বলতে শুনেছি, এই বোদেকে ডাক। বোদে মানে হচ্ছে যে মেজো মামা দাদুর কথা বলছে, যে দুধ নিয়ে নিয়ে আর কি তালতলার বাড়িতে আসতো। এবং বড় মামা দাদুর বাঁশি মানে আমি ওই মানুষটাকে খুব অল্পই ঘরের বাইরে বেরোতে দেখেছি। মায়ের বড় মামা মাইমা ম্যাক্সিমাম টাইম আমরা ছাদের আশপাশে ঘুরতাম, সারাক্ষণই 24 ঘন্টার মধ্যে, মানে যতক্ষণই আমরা ওখানে ঘুরতাম খালি বাঁশি হচ্ছে। ওরা দুজন ওই জায়গাটার থেকে নড়তেনই না, মানে সারাক্ষণ ওই জায়গাটুকুর মধ্যে, মানে সারাক্ষণ মানে সারাক্ষণ সাধনা চলছে। এবং তখনকার দিনে লোকে কিভাবে সেটা দেখেছে মানে না দেখেছে আমি জানি না, ছোট আমরা ছিলাম যথেষ্ট, তো আমাদের তখন সারাক্ষণই বাঁশি বাজে, কি করে সারাক্ষণ বাঁশি বাজে। কিন্তু মানুষটা যে অ্যাকচুয়ালি সাধু, সেটা পরে আমি রিয়েলাইজ করেছি, আরে এ তো ভয়ঙ্কর সাধু, মানে বাড়ির মধ্যে একটা সাধুর মানুষ বসে আছে, তার মুখে আমি দেখিনি। কত বছর আমরা ওই বাড়িতে গিয়েছি, মানে কখনো কুচিত কচাচিত একটু আচ্ছা দেখি তো মানুষটা কিরকম দেখতে, মানুষটাকে দেখতে পাচ্ছি না, খালি বাঁশির আওয়াজ পাচ্ছি, মানুষটার প্রেজেন্স শুধু বাঁশির আওয়াজ হচ্ছে। আর মেজো মামা দাদু যার কথা বলছি, মেজো মামা দাদু ছিল মানে সে চ্যাম্পিয়ন লোক একটা বলেন ওরকম। ভোরবেলা উঠে সে ওই মানে বেলুরের বাড়ি, মানে মায়ের মামার বাড়িতেও আমারও অনেকটা সময় কেটেছে, পুরোনো বাড়ি, এখন তো সেই বাড়িটা আর নেই। একটা খুব সুন্দর বাগান ছিল, আর ভোরবেলা আমার হাঁপানি ছিল, মায়ের থেকে আমি হাঁপানি ইনহেরিট করেছিলাম। তো মেজো মামা দাদু দেয় সকালবেলা উঠে আমার সঙ্গে ডন বৈঠক আমি দিতে পারি, কিন্তু মামা দাদু ওই সময়টাতে উঠে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ এবং নিজের ডন বৈঠক সবকিছু করতো, মানে সাংঘাতিক ফিট বডি, ফিট চেহারা। এবং প্রথম আমার ফ্রি হ্যান্ড এক্সারসাইজ কিন্তু মামা দাদুর থেকেই শেখা। সেইটা থেকে তো সরে গেল মানে, হ্যাঁ সেটা না, সেটা একটা আছে, সেটা আমি ছোটবেলার কথা বলছি, আমি কিভাবে ওটা দেখেছি। কিন্তু
যেটা আমি সব থেকে বেশি রিয়েলাইজ করেছি, দেখো অ্যাস্ট্রোলজি তো একটা একটা ধরনের, যিনি অ্যাস্ট্রোলজি করছেন তিনি একভাবে জিনিসটাকে দেখবেন। এবার আমি পরবর্তীকালে যখন অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করতে গেছি, এবার সুখ জিনিসটা এমন, সেটা বাইরে টেম্পোরারি। আমি রিয়েলাইজ করেছি আমার মাতৃ সুখ নাই, কেননা আমার নাম আনন্দী, আমি মাতৃ ক্রোড়েই রয়ে যাচ্ছি সর্বক্ষণ, আমার সুখের প্রয়োজন নেই ওই জন্য। মানে এই জিনিসগুলো যখন বোঝা যায় যে কোনো একটা জিনিসকে আমি ভালোবাসছি ভালোবাসছি বাইরে থেকে, যেটা মনে হয় যে ওটা আমার কাছে নেই, সেজন্য পেলে এটা আমার খুব আনন্দ হয়, এটা হচ্ছে সুখ। যেটা আমি পেয়েই আছি সেটাকে দেখা খুব শক্ত, ইটস ভেরি ইন্টারেস্টিং। আমি পরে আগে আমি ভাবতাম আমি বোধহয় বাবার মতন অনেকটা, এখন আমি দেখতে পাই মানে মা ঠিক কতটা শক্ত করে ধরে আছে আর আমি কতটা মায়ের, মানে উই আর জাস্ট মিরারিং ইচ আদার, আমরা দুজন দুজনের আয়নার মতো একদম। তো সেটা যখন আমি সাডেনলি when I realized that, মানে আমার কাছে পুরো জগতের দর্শনটাই পুরো চেঞ্জ হয়ে গেছিল। এটা একটা খুব অদ্ভুত জিনিস হচ্ছে। এইটার প্রসঙ্গে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে কিছুদিন আগে তুমি মায়ের চরিত্রে, মা শারদার চরিত্রে অভিনয় করেছিলে, সেইটাতে তোমার কি এক্সপিরিয়েন্স হয়েছিল? যখন তুমি অফারটা পেলে তোমার কি মনে হলো? কেন আমি তোমার কিন্তু ছোটবেলা থেকে দেখেছি যে তুমি খুব ঠাকুর ভক্ত, এই যে পুজো করবো এই করবো এসব তোমার ছিলই না। আমি মানে পরে যখন মানে সন্ন্যাস নেবার পর বেরিয়ে এসে আমি তোমাকেই দেখেছি যে একটা তোমার কাছে শিব আছে, তুমি দেখছি তুমি শিবের মাথায় জল দিচ্ছ, তুমি আবার ঠাকুর কিন্তু ফুল দিচ্ছ। এইটা মানে আমার কাছে এটা একটা খুব মানে অদ্ভুত একটা মানে মিস্টিরিয়াস। হ্যাঁ 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 হ্যাঁ। এটা আমি বলি, প্রথম কথা সত্যি সত্যি আমাদের সমস্ত বাড়ির ঠাকুর ঠাকুর সবকিছুই পুজো করতেন তোমার ঠাকুমা। আর প্রচুর ঠাকুর ছিল, 17টা 18টা ঠাকুরের থালা, তার মধ্যে একটাতে দিয়ে দিলেই তো হয়। মা বলতো আমরা কি মুসলমান একসঙ্গে খাবো না, আমরা হিন্দু, এইসব। তারপরে মা যখন চলে গেলেন তখন দেখলাম ওনার সমস্ত জিনিসপত্র নিয়ে আমার যা আমার ঘরের সামনেই একটা বইয়ের এরকম র্যাকে রেখে গেল, বললো আমার তো লোকনাথ আছে, আচ্ছা আমি এগুলো রাখবো না। আমার খুব খারাপ লাগলো যে ওরা এত যত্ন পেয়েছে সারা জীবন, ওরা ওরকম ওদের তাড়িয়ে দেওয়া হচ্ছে। মানে ওরা তো আমাদের পরিবারেরই অংশ, কারণ মা ভীষণ সুন্দর করে চণ্ডী পাঠ করতো মাসে একটা করে, আর বৃহস্পতিবারের পুজো ছিল, আর যে কোনো বড় পুজোতে ঠাকুরের মালা আলাদা করে অর্ডার দেওয়া থাকতো, বাড়িতে লোক দিয়ে যেত। তা অত অবহেলা না আমার বড্ড খারাপ লাগলো, মনে হলো যে আমাদের যদি কেউ এরকম তাড়িয়ে দেয় কিরকম লাগবে। এটা একেবারেই মানে ছেলে মানুষই, কিন্তু আমি ওগুলো ফেলতে পারলাম না, এটা। তারপরে যখন আমি অন্য বাড়িতে চলে এলাম আমি ওগুলো পোটলা করে নিয়ে চলে এলাম। আমি কখনোই আলাদা করে একটা সময় বার করে আমাকে এখন ঠাকুর পুজো করতে হবে এটা আমি পারিনি, কারণ আমার অন্যান্য কাজগুলোর জন্য। এবার আমরা যখন বেনারসে গেলাম বা কোথাও বেড়াতে যাই, সব জায়গায় তো একটা না একটা মন্দির টন্দির আছে। এবার বেনারসে গিয়ে ওই ছোট্ট একটা ছেলে বলছে মা নিন না, ছোট্ট একটা একটুখানি নিন না, খুব সামান্য দাম। তা আমি তখন ওটা কিনে নিলাম। এবার কিনে নিয়ে একটা ছোট্ট অন্নপূর্ণা বেনারস থেকে নিলাম, ছোট্ট দুর্গা ডোকরার কাজের, ওটা একাডেমি থেকে কিনেছিলাম। কোথায় রাখবো? আমি আমার লকারের মধ্যেই রেখে দিয়েছি। একবার একটা মানে বিশেষ কাজে যাচ্ছি, আমার মা ঘরে বিছানায় বসা, আমার নিজের মা। এবার তাড়াতাড়ি লকারটা খুলে না এরকম করে আবার লকারটা বন্ধ করে চলে আসছি। মানে এগুলো হয়তো হবার ছিল, জানি না। মা বললো কি করলি, লকার খুলে এরকম করলি? আমার লকারের মধ্যে না অন্নপূর্ণা আর দুর্গা আছে, আমি একটা কাজে যাচ্ছি, টেনশন হচ্ছে, আমি একটু ঠাকুরকে নমস্কার করি। মা বললো ঠাকুরকে কখনো ওরকম বন্ধ করে রাখতে নেই, ওদেরকে বের কর, বের করে বাইরে রাখ, যখন যাবি নমস্কার করে যাবি। এটা আমার মা বলছে। আমার মাও যে একটা ভীষণ কিছু করতেন তা না, বাড়িতে একটা বিশ্বকর্মা পুজো করতো, কারণ আমাদের প্রেস ছিল। এবার আমি দেখলাম ঠিক ওরকম, আর এত জিনিস লকারের মধ্যে ঠাসা, তো ওইগুলোকে সব বার করলাম, শিব দুরকম, দুর্গা, অন্নপূর্ণা এসব বার করলাম। বার করে যেখানে আমার শাশুড়ির ঠাকুরগুলো ছিল তার পাশে বসিয়ে দিলাম। এটা বিরাট পরিবার হয়ে গেছে এখন। এটা এখন
আমার ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক ঘটে গেছে। আমি যে খুব একটা ভক্তিমতী আমি বলতে পারি না, কিন্তু এগুলো ঘটে গেছে। আর আমার কি হয়, এই পাড়াতেই একটি ছেলে ফুল টুল নিয়ে বসে, তা আমি ভাবি আমার কাঁচকলা কি হলো না হলো আমি জানি না, আমি যদি ফুলটা কিনি তো দুটো পয়সা হলো। মানুষ তো ঈশ্বরের চেহারাতেই, মানে ঈশ্বর তো মানুষের চেহারাতেই থাকে। তো আমি ওই মালা কিনতে কিনতে এখন তো বেশি পরিণত হয়েছে, এবং আমি দেখেছি ওগুলো বিশেষ দিনে সাজালে আমার বেশ ভালোই লাগে। আবার কখনো যখন বৃহস্পতিবারে সাজাতে পারি না, তখন বলি ঠাকুর ক্ষমা করো, আমি কাল তোমাকে সুন্দর করে পুজো করবো, আজ আমার সময় নেই, কারণ তুমি আমাকে শিখিয়েছো, তুমি আমাকে এই রাস্তায় নিয়ে এসেছো, এবার যা কিছু পাপ পুণ্য তুমি বুঝে নাও, বলে আমি বৃহস্পতিবারে পুজোটা অনায়াসে শুক্রবার। আবার হয়তো বেড়াতে গেলাম কি কোনো কলসতে গেলাম, তখন তো 10 দিন হয়তো নেই বাড়িতে, তখন ওদের বলি যে দেখো মন খারাপ করো না, অভিমান করো না, মশা করার কোনো জায়গা নেই, কারণ আমি তো বাড়িতে নেই, তোমাকে কে করবে। ওই মালা যা পরানো ছিল এসে শুকনো মালাগুলো ফেলে আবার পরের দিন যেরকম মানলাম, এইভাবেই ঘটে গেছে। আর সারদা কথায় আবার কেউ কেউ এসে দিয়েও যায়, পট একটা দিয়ে গেল, তখন ওইখানে কোনো মতে ফেলে গুঁজে মারামারি করো না, ঝগড়া করো না, থাকো সবাই মিলে মিশে বলে রেখে দিই। আর ওদিকে তোমার রামকৃষ্ণ মিশনে একটা সারদার শতবর্ষে ওরা ঠিক করবে যে একটা সারদার উপর একটা করবে, ছবি তৈরি করবে, যেটা নাম হবে সারদার চিঠি। আমাকে ওরা ডেকেছিল তার ভাষ্য পাঠের জন্য, পেছনে যেটা পড়তে হবে। তা আমি বললাম ঠিক আছে, আপনার ওটা লিখে আমাকে ডাকবেন, একটু রিহার্সাল করে নেবো, তারপর রেকর্ডিংটা করে দেবো, আগে আপনার ছবিটা তো তৈরি হোক। তখন ওরা বললেন হ্যাঁ ঠিক আছে। তারপরে ফোন করে বললেন যে আপনার সঙ্গে একটা অন্য কথা আছে, আপনি আপনাকে ভাষ্যটা করতে হবে, এটা দেখেও করতে হবে, আপনি যদি সারদার চরিত্রে অভিনয় করেন। আমরা মরে বাবা বিরাট কঠিন কাজ, আমি পারবো না। বললো না, আমরা মহারাজদের সঙ্গেও কথা বলেছি, মহারাজরা দু একজন আপনাকে দেখেওছেন, ওনারা বলছেন যে আপনি কি। এবার কি জানি কি হলো, আমি বললাম দেখুন, যদি আমি প্রথম দিন করে আপনাদের মনে হয় যে আমাকে ঠিক লাগছে না, তাহলে আপনারা অকপটে বলবেন, কারণ আমার কোনো দুঃখ হবে না, খারাপ একটা কিছু হওয়াচ্ছে না হওয়া ভালো। তারপরে তো হলো, এটা সারদার শতবর্ষ তৈরি হলো। কেমন করেছি সে আমি বলতে পারবো না, তবে গোলপাড় রামকৃষ্ণ মিশনে দেখা হয়েছিল, মানে দেখলাম, সবাই দেখলো, সবাই মানে এনজয় করেছে, বিকজ ওটা শারদামণির কাকে কাকে কখন চিঠি লিখেছেন সেটার উপর একটা খুব সুন্দর গ্রন্থনা সহকারে একটা ডকুমেন্টেশন। তো এতে আমার কোনো কৃতিত্ব নেই, আমি মনে করি মা যা। কিন্তু তোমার অভিজ্ঞতাটা কেমন, মানে তোমার ফিলিংটা কিরকম হলো এটা করতে গিয়ে? হ্যাঁ, এটা করতে গিয়ে যেটা অদ্ভুত হলো সেটা হচ্ছে যে আমি এক সপ্তাহ ধরে প্রচুর পড়াশুনো করলাম, ওনার বিভিন্ন ছবি দেখলাম, এখন তো ইচ্ছে করে ছবি দেখা যায় না, এবং প্রত্যেকটা বিষয় যখন আমি পড়ছি তখন একটা কি বলবো মানে ভেতরে একটা উথাল পাথাল হয় না, যে এই সময়টাকে ধরা, এই মানুষটাকে চেনা, এত নির্লোভ নিরাসক্তি একটা মানুষের, যে দিয়ে দিয়ে কাপড় পরেছে, আবার নরেন মোটা রুটি খেতে ভালোবাসে, ছোলার ডাল খেতে ভালোবাসে, যখন ও আসবে তাকে তৈরি করতে হবে, ওই নবদখানার একটা ঘুরছি ঘরে বসে। এখন যখন তার ভক্ত শিষ্যরা তাকে প্রত্যেক দিন একটা করে নতুন ভালো ভালো শাড়ি পরায় বা গয়না পরায়, তখন আমার একটু মজাই লাগে যে মানুষটা তো মানে চূড়ান্ত কষ্টের মধ্যে দিয়ে গেছেন, কিন্তু কখনো নিজের সংযম থেকে বিচ্যুত হননি। উনি তো অনেক কিছু করতে পারতেন, একটা মেয়ে ইচ্ছে করলে পরমহংসের মতো মানুষকে টেনে নামাতে পারতেন তার সাংসারিক জীবনে, কিন্তু উনি সেই অসম্ভব ক্ষমতাটা দেখিয়েছেন, যিনি ঠাকুরকে এতটুকু বিচলিত হতে দেননি
এবং তাকে আর 5টা সাধারণ মানুষের মতো করে মানে তাকে সংসার জীবনটাতে ঠেলে দেননি। উনি চেষ্টা করেছেন ওনার যারা ভক্ত শিষ্য তাদের নিজেদের সন্তানের মতো দেখতে, তারা যাতে আরো সাধনা করে এগোতে পারে তার পেছনে উনি অনর্গল পরিশ্রম করে গেছেন। যখন বিবেকানন্দ বলছেন যে দেশে এত খরা, এত দুর্ভিক্ষ, আমাদের বেলুড় মঠের জমিটা বিক্রি করে দেওয়া হয়, উনি বলেছেন না, এটা ঠাকুর রেখে গেছেন, মঠ প্রতিষ্ঠার কাজেই এটাকে ব্যবহার করতে হবে, অন্য কিছু হবে না। এই যে সংঘ জননী হিসেবে ওনার একটা দৃঢ়চেতা মনোভাব, যেটা বিবেকানন্দের মতো মানুষকেও মানতে বাধ্য করে, সেটা খুব সহজ কথা। এবং তারপরে ওনার যারা জ্ঞাতি, ওনার পাশে যেসব মেয়েরা থাকতো, মানে ওনাকে অসম্ভব কষ্ট দিয়েছে, অসম্ভব কষ্ট। সেগুলো ওনার জীবনী ভালোভাবে পড়লেই জানা যায়। কিন্তু কোথাও এতটুকু টাল খাচ্ছেন না, নিজের উঠোনটা নিজেই ঝাঁট দিচ্ছেন, যারা আসছে তাদের সবার সঙ্গে দেখা করছেন, প্রত্যেকটা জায়গায় কার কিসে সুবিধা হবে, কে কোথায় বাড়িওয়ালা অসুবিধা করছে বলে তাকে একটা বাড়ির ব্যবস্থা করে দেওয়া, একটু সম্পন্ন গৃহস্থ, সম্পন্ন ভক্ত, তাকে দিয়ে অন্য যে দরিদ্র ভক্ত তার মাথায় ছাতা কি করে দিতে হবে। নিজে কিন্তু ভোগী না, নিজে অদ্ভুত নিরাকার, মানে ওই একটা কি বলবো, ঈশ্বরের সাধনায় নিয়োজিত প্রাণ, সেই রকম। তো এটা করতে গিয়ে নিজের মধ্যে তো একটা কি বলে টারময়েল তৈরি হয়, একটা অদ্ভুত মানে কি বলবো ঐশ্বরিক অনুভূতি। মানে ঠিক যখন যে সময় শটটা রেডি করা হচ্ছে তখন আমার নিজের মনে হতো পারবো তো কি জানি, মানে ওইটাই বলতাম, মা তুমি দেখো, তুমি দেখো, যদি ভুল হয় তাহলে তুমি সেটা শুনতে দিও। এবং অদ্ভুত একটা কিন্তু শক্তি, তখন সবাই বলতো যে না বেশ ভালো আছে, বেশ বেশ লাগছে আমাদের, ঠিক আছে, এইভাবেই হয়েছে। আমরা যে যে চরিত্রগুলো যখন অভিনয় করি, সেই চরিত্রটা তো আমাদের ভেতর দিয়ে তো মুভ করে। তো সেই রকমই যখন আমি গহরজান চরিত্রে অভিনয় করেছি, অভিনবিনী চরিত্রে অভিনয় করেছি, ওইগুলো তো আমার ভেতরেও অনেক কিছু চেঞ্জেস এনেছে, মানে আমার ভেতরটাকে পাল্টে দিয়ে চলে গেছে সেরকম। তো সেটা তোমার মায়ের এই কাজটা করতে গিয়ে তোমার মনে হচ্ছে যে মানুষ হিসেবে কোথাও একটা তোমার কিছু উত্তরণ হলো, কিছু পরিবর্তন হলো? আমার যেটা অসম্ভব পরিবর্তন নিজের মধ্যে, আমি বলবো যে আগে তবু মনে হতো যে এইটা খেলে হয়, ওটা করলে হয়, এখন মনে হয় কিছু খেলেই হবে। সারাদিনে একবার খাওয়া নিয়ে কথা, শরীরটাকে রাখতে গেলে তো কিছু দিতে হবে। এটা হয়তো খানিকটা বয়স হচ্ছে বলে, বা আমি কখনোই কোনো শাড়ি টাড়ি কিনি না, যে দাদা এখন আমার এখন যে অবস্থা তাতে আমি কিন্তু দুটো জিনিস কিনতেই পারি, কিন্তু কেনার কথা মনে হয় না। আমার মনে হয় যে একটা নাটক ঠিক করে করার জন্য যা যা দরকার সেটা করবো, মানে ফোকাসটা আগে যেমন একটু নিজের কোথাও একটু মনে হতো একটু ভালো খাওয়া, একটু ভালো পড়া, এগুলো জরুরি, এখন আর এগুলো জরুরি নয়। এখন মনে হয় কিসে আর 5টা ছেলে মেয়ের ভালো হবে, বা কিসে আমরা নিজে মানে আধ্যাত্মিক ভাবে বললে হয়তো একটু বাড়াবাড়ি লাগবে, কিন্তু একটা নিরাশক্তি। আমার মনে হয় যে অসুখবাবু ভালো থাকবেন তো এটা করি, বা এটা একটু কম খেলে যদি আমার ভালো লাগে, মানে শরীরটা ভালো থাকে, তাহলে সেটা করবো। আমাকে তো ভীষণ প্রোডাকশনের লোকেরা বকে, আপনি কি কিছুই খাচ্ছেন না, কিছুই খান না। বললাম না আমার যেটা দরকার আমি সেটা খাই, কিন্তু একসঙ্গে 5 রকম খেতে হবে ওটা পারি না। হয়তো একটা রুটি নিলাম, একটা যে কোনো তোমাদের একটা তরকারি দিয়ে দাও, ব্যাস, আর কিছু না। কারণ আমি জানি আমি এখানে যে কাজটা করতে এসেছি ওইটাতে ফোকাস থাকা হবে, অনেকটা খেয়ে ভীষণ আড্ডা মেরে তারপরে পান খেয়ে না, কোনো দরকার।
এটা কিন্তু মানে সারদা করতে গিয়ে আমার একটা খুব লাভ হয়েছে, কেননা আমাকে তো ওর জীবনীটা মানে পড়তে হয়েছে, এবং একটা চরিত্র করবো বলে পড়া আর এমনি এমনি পড়া দুটোর তো তফাৎ আছে না? সেটা আমাকে খুব সাহায্য করেছে। আর মানুষ হিসেবে কোনো একটা বদল, যে বদলটা বাইরের লোক দেখতে পারবো না, তা আমি বুঝতে পারি। সেটা কোথাও আমি মানে যে কোনো কারণেই হোক সেটা আমি উপলব্ধি করতে পারি, কারণ আমি মানে আমি মেয়ে হিসেবে বা তোমার সব থেকে কাছে যারা, আমরা তো তোমার একটা অংশই হিসেবে, তো তোমার এতটুকু এদিক ওদিক হলে সেটা সব থেকে আগে আমরা উপলব্ধি, মানে আমি তো অন্তত উপলব্ধি করতেই পারিনি, ফিলও করতে পারি। আমার মনে আছে খুব ছোটবেলায় ঠাকুমার কাছে ওই আমাদের খোকন দাদু আসতো, তো ঠাকুমার আশ্রিত জনেদের মধ্যে একজন ছিল খোকন দাদু, খুব ভালোবাসতো আমাদেরকে। তো উনি ওরকম খুব নির্লিপ্ত উদাসীন একজন মানুষ ছিলেন, সুইট সিম্পল লাইফ, তার গানের সাথে কাজ করতেন। তো এসে মাঝে মাঝে আমাদের পাইকপাড়ার বাড়িতে থাকতেন। তো নানা রকম কথাবার্তা বলতেন। আমি তখন খুবই ছোট, হয়তো আমার 5-7 বছর বয়স হবে এরকম। তো ওরা কোনো একটা ওরকম আধ্যাত্মিক চর্চা করছে, আর আমি কেন জানি না ছোটবেলা থেকে কেউ এই ধরনের কথা বলছে, কেউ গুরুদের সম্বন্ধে কথা বলছে, আমি গিয়ে ওখানে ঠেয়ে বসে যেতাম। হ্যাঁ, বসে যেতাম, এবং বসে অনেকেই এরকম বলেছে, বাবা ও এত ছোট মেয়ে, ও এখানে এরকম বসে আছে, ও কি বুঝছে। আমার সেগুলোও মনে আছে, সেই কথাগুলো মনে আছে। তো এরকম একটা কিছু কথা হচ্ছিল তখন, এই জাতিস্বরবাদ, পুনর্জন্ম, এরকম কিছু নিয়ে একটা কথা হচ্ছে, এবং কোথাও আমার ভেতরে একটা ফিলিং হচ্ছিল, হ্যাঁ এটা হয়, এটা সত্যি, আমি কিছু একটা বুঝতে পারছি। তা মা যখন এসেছে, যা হয় সবার আগে তো লোকে গিয়ে মা বাবাকে প্রশ্ন করে। আমি তখন মাকে গিয়ে বলেছি, আচ্ছা মা, এই যে সবাইকার এমন তো হতে পারে যে একটাই বার্থডে, অনেকগুলো ছেলে মেয়ে হতেই পারে, কিন্তু এরকম কেন হলো যে একটা ছেলে খুব বড় লোকের বাড়িতে জন্মালো, একটা ছেলে খুব গরিব লোকের বাড়ি জন্মালো। তারপর এখনো মনে আছে মা ঝাট করে মানে প্রথম শব্দটা মা বলছে জেনেটিক্স, এটা আবার কি, একটা সে তার জিনটা এরকম, সে এরকম পরিবারে, এটা তার এনভায়রনমেন্ট, এটা সোশ্যাল এনভায়রনমেন্ট বলে মা আমাকে অনেক কিছু বোঝানোর চেষ্টা করলো। এবার মা মা বলছে, মার মতন করে ঠিকই যতটা সে বুঝেছে আমাকে তার মতন করে বেস্টটা বোঝানোর চেষ্টা করছে। এবার আমার মধ্যে একটা এমন কিছু জেগে আছে যেটা বলছে আমি আমি বুঝতে পারছি, কিন্তু আরেকটা যেন কি আছে সেটা মা ঠিক। তারপর মা বলছে, শোনো তুমি আরো বড় হবে তো তুমি সায়েন্স পড়বে, সায়েন্স পড়ে তুমি আরো ভালো করলে এটা বুঝতে পারবে। আমি তখন থেকে ডিসাইড করছি, হ্যাঁ সায়েন্স যখন আমার হবে আমি কিন্তু ভালো করে সায়েন্সটা করবো, কারণ এটা আমাকে বুঝতে হবে এটা কি জিনিস। তো এগুলো মানুষের মনের ভেতরেই হয়, সেটা মা বাবারও তখন হয়তো বুঝতে পারে না, কিন্তু এই জিনিসগুলো থেকে যায়। তো মা তখন যেভাবে অ্যাপ্রোচ করতো কোনো একটা জিনিসকে, আমার মনে আছে এখন যেমন মা বলছে, এই যে শর্টটা দেবার আগে আমি মনে মনে মাকে বলছি, মা তুমি দেখে নিও, যে স্টেট অফ সারেন্ডার যেটাকে আমরা বলি, মানে একটা সময় যখন আমার লজিক্যাল মাইন্ডটা বেশি, একটা সময় সারেন্ডার করে দিয়েছে আমার স্পিরিচুয়াল, মানে লেফট ব্রেন রাইট ব্রেন, যদি আমি সায়েন্স দিয়ে যদি বলি আর কি। তাহলে তো আমি সন্ন্যাসের আগে যে মাকে দেখে গেছি, শি ওয়াজ মোর লেফট ব্রেন। তো এখন আমি ফিরে আসার পর আমি যাকে দেখি, শি ইজ মোর রাইট ব্রেন। কোথাও একটা দুটোর একটা মানে একটা মেলবন্ধনটা ব্যালেন্স একটা তৈরি হচ্ছে, সেটা আমার দেখতে খুব ভালো লাগে। মানে ইটস মোর সফটার। হয়তো আমি জানি না, সেটা তুমি বলতে পারবে, যে আগে এক ধরনের হয়তো অনেক কিছু ছিল, যে অনেক মানুষ সেটা বলতে পারে না। এখন আমি বুঝি যে আরো কম বয়সে, দেখো একটা চারা গাছ আমি যদি বেড়া দিয়ে না রাখি তো ছাগলে গরু তো মুড়িয়ে খাবে, তো বেড়াটা তো দিতে হবে। বেড়াটা কি? বেড়াটা হচ্ছে শাসনের বেড়া। আর এখন ও তো একটা বটবৃক্ষ হওয়ার দিকে যাচ্ছে, লোককে ছাতা দেবে, আমি আর ওকে কি বেড়া দেবো? ওই পারলে আমাকে ছাতা দেবে। এইটা একটা মজার কথা, মানে ওই যে আমাদের বাউলের একটা লাইন আছে যে মেয়ের পেটে মায়ের জন্ম, এই কথাটার ভেদটা খুব সাংঘাতিক। তো এটা আমার মা, যিনি আমার গুরু মা আর কি, তিনি বলেছিলেন যে এই ভেদগুলো যতক্ষণ না তোমার অভিজ্ঞতার মধ্যে আসে ততক্ষণ তুমি ভেদ বুঝতে পারবে না, যে এভরিথিং হ্যাজ ইটস ওন টাইম।
তো এখন who is she? মানে মা কাজুনি, মা কি বলছে? বাকি কাজ হ্যাঁ, তো সেই সেই জিনিসটা এখন আমি মানে দেখতে পাই যে আমি তো গান গেয়েছি, গান হিসেবে গাইছি, কিন্তু গানের মধ্যে সবসময় আমার যেটা থাকতো, আমি কখনো শব্দটাকে আলাদা করতে পারতাম না। মানে আমার ভেতর যদি ভাবটা না আসতো, কথার মানে না বুঝে আমি কখনো গান গাইতে পারতাম না। পরে সাধনা করতে গিয়ে জেনেছি যে আমরা যে শব্দ ব্রহ্ম বা নাদ ব্রহ্ম বলি, এই যে বর্ণগুলো আমরা যে উচ্চারণ করি, এগুলোকে বলা হয় মাতৃকা সাধনা। তো মা স্বয়ং শব্দের এবং বর্ণের মাধ্যমে আমাদের ভেতর থেকে যে প্রকাশ, যেটা ওইটা 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 দিচ্ছেন। মানে এটা যে কত আশ্চর্য জিনিস যে প্রথম থেকেই সেটা রয়েছে। মা না হলে আমার সারেগামা হতো না, গানও হতো না। মধ্যমগ্রাম থেকে এসআরএতে গিয়ে গিয়ে সেখানে নিয়ে যাওয়া, এবং এইটাও একটা আমার সাংঘাতিক ছিল, আমাকে মধ্যমগ্রাম থেকে একা একটা চার্টার বাসে তুলে দেওয়া এবং নামিয়ে আনা। আমি টালিগঞ্জ যাব এবং টালিগঞ্জ থেকে ফিরে আসবো, আমি যথেষ্ট ছোট, খুবই ছোট তখন। অনেক মা বাবা এটা কল্পনাই করতে পারবে না, সঙ্গে হীরা কাউকে দেওয়া হয়। হ্যাঁ, যাই হোক, কিন্তু তবুও সেইখানে একটা এটার জন্য একটা সার্টেন সাহস লাগে। তো অনেকে যখন বলে যে তোমার ছেলের 9 বছর বয়স ছিল, তুমি কি করে চলে গেলে, তো বাবা যেরকম বলে আমি লজিক দিয়ে বোঝাতে পারবো, কিন্তু আমি জানি সেখানে কোনো একটা শক্তি আছে যেটার সঙ্গে সবসময় রয়েছে। কিন্তু এইটা করা আমার পক্ষে বেশি জরুরি, এটা জরুরি। এটা ওরকম বলতে পারছি না, কেননা একজন বেটার মা হওয়ার জন্য এটা জরুরি। কেননা আমি আমার নিজের মধ্যে এমন অনেক জিনিস দেখতে পাচ্ছি যেগুলো আমি জানি না, তার কোনো সলিউশন আমার মা বাবা আমাকে দিতে পারছে না, কিন্তু আমি দেখতে পাচ্ছি এগুলো পারতে পারি। আর একটা খুব মজার হচ্ছে যে আমার ওভার একটা ছবি আছে, অনেকে এসে দেখে বলে যে এটা মেনিদির বিয়ের ছবি। আমি বলি যে না, ওটা আমার ছবি। তখন বলে না না, এটা তো মেনিদির ছবি। আমি তাহলে আর কি বলার আছে। তো না, সেটা দূরের লোক হলেও হতো, এমনকি আমার বোনের মেয়ে, মানে আমার বোনঝি এসে বলছে ওইটা তো মিনিমা। চিনি বলছে তো মিনিমা। আমি বললাম না না না, ওটা আমি। মানে এইটা আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে আমাদের এই আড্ডাটা অনেক দূর অব্দি গড়ালো, আমরা মজা পেলাম, এবং আমাদের আড্ডা মাঝে মাঝেই হবে। আমরা এসে তুমি সুন্দর আমাদেরকে খাওয়াবে, আজকে যেমনকে খাওয়ালে, আবার সুন্দর সেজে গুজে বসবে আরেকটা দিন। অনেক গল্প আছে বাকি, আর সেগুলো আমাদের মানে নিজেদের কমিউনিটির জন্যই আর কি, যে আমরা চাই যেগুলো থাক, আর বিশেষ করে আমি আমার জন্য চাই যেগুলো থাক। আমি জানি না আমি কতটা ঠিকঠাক বলতে পারলাম, কিন্তু আমি যেরকম ফিল করেছি, আমার যা বুদ্ধি, আমি আতাইয়ের ভাষায় বলবো, আতাই হচ্ছেন নিতাই বসু, বিখ্যাত সেতারি ছিলেন, এবং আমাদের সকলেরই গুরু কোনো না কোনো ভাবে। আমার বোনের একদম ডিরেক্ট গুরু ছিলেন। তিনি একটা আতাই বলেছিল না যে তোমাকে গুছিয়ে কিছু বলতে হবে না, তুমি যেটা সেটা গুছিয়ে উপস্থাপন করতে পারলেই হবে। তো আমাদের কথা এখানে, তো আমরা ওইটা কিছু করছি না, জাস্ট তুমি যেমন এই মোমেন্ট গুলোকে ধরে রাখো, আর কিছু। থ্যাংক ইউ সবাইকে।